বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে ক্লাসটা একটু স্পেশাল। স্পেশাল এই জন্য, আজকে ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে সময়টা আছে, যেহেতু তোমরা কিছুদিন পরে পরীক্ষা দেবে বা কোভিড পরিস্থিতির কারণে তোমাদের সময়টা রুটিনটা পরিবর্তিত হয়ে জুলাই বা আগস্টে পরীক্ষা হতে পারে, এরকম একটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। আর ইতিমধ্যে তোমরা জেনেছ শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের জন্য প্রকাশ করেছে। আজকে ক্লাসটা এই জন্য স্পেশাল, এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে ভিত্তি করে তোমাদের হাতে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে থেকে কিভাবে তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো এবং কিভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারো। আমি সব সময় একটা কথা বলি, উই নিড কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ তোমাকে কোয়ালিটি এডুকেশনটা অর্জন করতে হবে, অর্থাৎ তোমাকে যেটা শিখতে হবে সেটা যেন তোমার পরবর্তীতে তোমার ব্যক্তিগত জীবনে কাজে লাগে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নিবা, কিভাবে প্রস্তুতি নিলে এই স্বল্প সময়ের মধ্যে ভালো একটা রেজাল্ট করতে পারো ইনশাআল্লাহ, এই বিষয়টা নিয়ে একটু দিক নির্দেশনামূলক আলোচনা করব। আর তোমরা জানো আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে কোম্পানির আর্থিক বিবরণীটা করতেছিলাম। এই আর্থিক বিবরণের আরেকটা অঙ্ক করব, যেটা দিনাজপুর বোর্ড 2016। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে দিনাজপুর বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা একটু তোমরা খুঁজে বের করে নিবা এবং এরপরে আমি কি বলতেছি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা। শুধু শুনলে হবে না, শুধু দেখলে হবে না, তোমাকে এটা নিজের মধ্যে আয়ত্ত করতে হবে, নিজের মধ্যে শোনার পরে এটা নিজের মধ্যে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি যে দিক নির্দেশনামূলক বা আমরা যে দিক নির্দেশনামূলক ক্লাসগুলো তোমাদের সাথে নিচ্ছি বা তোমাদেরকে যে কথাগুলো বলতেছি সেগুলো যদি তুমি না মানো, তাহলে তোমার কোনো আমাদের কষ্টের কোনো সার্থকতা নাই, তোমার জন্য এটার কোনো সুবিধা তুমি এটা পাবা না, বা এটার কোনো যে বেনিফিট আছে বা এটা যে সুবিধা আছে তোমার জন্য যে উপকার কিছুই হবে না। সুতরাং কথা যেগুলো বলবো কথাগুলো শুনতে হবে, মানতে হবে, নিজের মধ্যে আমল করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, আসো কথা না বাড়ায় একটু চলে আসি প্রথম আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসটা নিয়ে। সংক্ষিপ্ত সিলেবাসটা আমি তোমাকে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সিলেবাসটা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে, যদিও এখানে বলা ছিল যে পরবর্তীতে হয়তো এই সিলেবাসটাকে ওরা কিছু যাচাই বাছাই করার একটা সুযোগ রাখছেন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড। তো আমরা ধরে নিলাম যে যাচাই বাছাই যে করলে সেটা পরে দেখা যাবে। আমরা ধরে নিলাম যেটা এখন আপাতত আমাদের কাছে আছে বা যেটা প্রকাশিত হয়েছে ওইটার আলোকে আমরা প্রিপারেশনটা নেব। তো বিষয়টা এরকম যে তোমার হাতে এই মুহূর্তে যে সময়টা আছে, এই মুহূর্তে সময়টাকে যদি কাজে লাগাও বা তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমি এতদিন পর্যন্ত তো কম পড়ালেখাই করি নাই, তাহলে আমি কিভাবে ভালো রেজাল্ট করব? ওটাও সম্ভব। যে আজকের আগ থেকে একটা দিনও ক্লাস করো নাই, একটা দিনও পড়ো নাই, একদিনও টেবিলে বসো নাই, সেও যদি এখন থেকে রুটিন মাফিক যদি পড়ালেখা করতে পারো, সে ইনশাআল্লাহ A+ পাবে। যদি নিজের মধ্যে যদি ওই কনফিডেন্সটা থাকে, নিজের মধ্যে যদি ওই আত্মবিশ্বাসটা থাকে, ইনশাআল্লাহ তুমি A+টা পাবে। কিভাবে? দেখো আমাদের যে সিলেবাসটা দিয়েছে, বিশেষ করে আমি কমার্সের যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য বলি, আমাদের কাছে যে সিলেবাসটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে আমি একটু দেখি, সেক্ষেত্রে আইসিটি তে তোমার 4টা চ্যাপ্টার আছে, আইসিটি তে তোমার 4টা চ্যাপ্টার আছে। এরপরে আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টে আছে তোমার 5টা চ্যাপ্টার, অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টে আছে তোমার 5টা চ্যাপ্টার। এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট 1, ম্যানেজমেন্ট
প্রথম পত্র অর্থাৎ ব্যবস্থাপনা প্রথম পত্রে আছে তোমার 6টা চ্যাপ্টার, ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে আছে তোমার 7টা চ্যাপ্টার, এরপরে আছে তোমার ফিনান্স প্রথম পত্র, এই ফিনান্স প্রথম পত্রে আছে তোমার 4টা চ্যাপ্টার, ফিনান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রে আছে তোমার 6টা চ্যাপ্টার, এরপরে হচ্ছে যে তোমার ইকোনমিক্স প্রথম পত্র, এই ইকোনমিক্স প্রথম পত্রে আছে তোমার 4টা চ্যাপ্টার এবং ইকোনমিক সেকেন্ড পার্টে আছে তোমার ইকোনমিক সেকেন্ড পার্টে আছে তোমার 4টা চ্যাপ্টার। এটা হচ্ছে যে তোমার বাংলা ইংরেজি ছাড়া এগুলো হচ্ছে যে তোমার চ্যাপ্টার, টোটাল তোমার চ্যাপ্টার হচ্ছে যে 43টা, অর্থাৎ টোটাল তোমার কাছে 43টা চ্যাপ্টার আছে। দেখো আইসিটি 4টা চ্যাপ্টার, তোমরা ইতিমধ্যে আইসিটি ফার্স্ট ইয়ারে শেষ করে ফেলছো, কারণ যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে এখানে কিন্তু সি প্রোগ্রামের নাই, লাস্টে যে তোমার অধ্যায় যেটা ছিল ওইটাও নাই, কিন্তু তোমার সি প্রোগ্রামিং দাও, এখানে আইসিটি সবচেয়ে কঠিন টপিকসটা কিন্তু সি প্রোগ্রামিং, ওইটা কিন্তু নাই। তার মানে ইতিমধ্যে কিন্তু তোমরা এটা শেষ করে ফেলছো। অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টের যে 5টা চ্যাপ্টার দেওয়া আছে এটা আলোচনা করতেছি। এখন অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টেরও যে চ্যাপ্টারগুলো আছে এটার ভিতরে 3টা হচ্ছে আর্থিক কোম্পানির আর্থিক বিবরণী, কোম্পানির শেয়ার ইস্যু, কোম্পানির আর্থিক বিবরণী, কোম্পানির আর্থিক বিশ্লেষণ, এর বাইরে আছে মজুত পণ্য এবং প্রথম দিকে আছে অংশীদারি ব্যবসায়ী, এগুলা। তাহলে এখানে টোটাল যে আমাদের বাংলা ইংরেজি ছাড়া তোমার হাতে টোটাল চ্যাপ্টার আছে যে 43টা। কয়টা চ্যাপ্টার আছে? 43টা। আসো ধরে নিলাম যে জুলাই আমাদের পরীক্ষাটা হবে, যদিও বলা আছে জুলাই বা আগস্টে পরীক্ষাটা হবে, ধরে নিলাম যে এক্সামটা হবে তোমার জুলাইতে, জুলাইয়ের 1 তারিখ বললাম আমাদের এক্সামটা শুরু হবে। তাহলে আমরা একটু দেখি যদি জুলাইয়ের 1 তারিখ যদি আমাদের পরীক্ষাটা হয়, আমাদের হাতে সময় আছে। দেখো যে আমি এই কথাগুলো বলতেছি যে আগে একদিনও পড়ালেখা করে নেই তার জন্য, ঠিক আছে, সেও এই রুটিনটা ফলো করলে, এই দিক নির্দেশনাগুলো ফলো করলে ইনশাআল্লাহ এ প্লাস পাবা। দেখো কিভাবে, যেমন ধরে নিলাম যে আজকে হচ্ছে 8 তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ, ফেব্রুয়ারি 8 তারিখ, তাহলে ফেব্রুয়ারি মাস যদি 28 হয় তাহলে ফেব্রুয়ারি মাসের আছে তোমার কাছে 20 দিন। এরপরে আছে মার্চ মাসের আছে তোমার 31 দিন, মার্চের পরে এপ্রিল মাসে আছে তোমার 30 দিন, মে মাসে আছে তোমার 31 দিন, জুন মাসে আছে তোমার 30 দিন। টোটাল তোমার সময় হচ্ছে 142 দিন। তোমার কাছে টোটাল 142 দিন সময় আছে। দেখো টোটাল তোমার কাছে কয়দিন সময় আছে? 142 দিন সময় আছে। এখন ধরে নিলাম এই 142 দিনের মধ্যে তোমার ইংরেজি এবং বাংলা, ইংরেজি এবং বাংলা, এই ইংরেজি এবং বাংলা এই দুইটার জন্য আমি 42 দিন বাদ দিয়ে দিলাম, আর হাতে সময় আছে আমাদের 100 দিন। কয়দিন বাদ দিয়ে দিছি? বাংলা এবং ইংরেজির জন্য বাদ দিয়ে দিলাম 42 দিন। এই 42 দিনে তুমি বাংলা এবং ইংরেজিটা প্র্যাকটিস করবা, তো বাদ দিয়ে দিলাম। আর হাতে তোমার সময় আছে কয়দিন? আর হাতে সময় আছে তোমার 100 দিন। এখন আসো, আমার টোটাল চ্যাপ্টার আছে যে 43টা, আমার হাতে সময় আছে 100 দিন। দেখো একবারে নরমাল হিসাব করো, একবারে নরমাল সেন্সে তুমি এখন থেকে ডেইলি 8 ঘন্টা পড়ালেখা করবা। যদি তুমি এখন থেকে যদি ডেইলি 8 ঘন্টা পড়ালেখা করো তাহলে একটা চ্যাপ্টার তোমার শেষ করতে তোমার 2 দিনের বেশি সময় লাগার কথা না। এক চ্যাপ্টার তুমি একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় শেষ করতে তোমার 2 দিনের বেশি সময় লাগার কথা না। খুব ভালোভাবে যদি তুমি পড়ো, তুমি 2 দিনের ভিতরে ইনশাআল্লাহ একটা চ্যাপ্টার তোমার শেষ করতে হবে। কেন? কারণ এই চ্যাপ্টারগুলা, এই অধ্যায়গুলা কিন্তু ইতিমধ্যে তোমরা ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম তোমরা কিন্তু শেষ করে ফেলেছো, ঠিক আছে? ওকে, তাহলে এক চ্যাপ্টারের জন্য যদি তোমার 2 দিন সময় লাগে, এভারেজে তোমার 43টা চ্যাপ্টারের জন্য তোমার সময় লাগতেছে 86 দিন। কয়দিন সময় লাগতেছে? 86 দিন সময় লাগতেছে। তোমার হাতে কিন্তু সময় আছে 100 দিন, তাহলে তোমার হাতে আরো 14 দিন সময় অতিরিক্ত আছে। কয়দিন সময়? 14 দিন সময় অতিরিক্ত আছে। তাহলে এখন থেকে যদি তুমি টার্গেট করো, এখন থেকে যদি তুমি ফিক্সড করো না আমি ডেইলি 8 ঘন্টা পড়ালেখা করব, এখন কিভাবে পড়বা, কখন পড়লে তোমার জন্য সুবিধা হবে, কখন পড়লে তোমার জন্য ভালো হবে, বা কখন পড়লে তুমি কি রাতে পড়লে ভালো পড়া বুঝো, নাকি সকালে পড়লে ভালো পড়া বুঝো, নাকি দুপুরে পড়লে, সেটা তোমার ব্যাপার, এটা কোনো বাধা। তোমাকে ডেইলি
8 ঘন্টা পড়ালেখা করতে হবে এবং তোমাকে টার্গেট করতে হবে এখন থেকে আমি 2 চ্যাপ্টার অর্থাৎ 2 দিনে 1 চ্যাপ্টার শেষ করব। কয় দিনে? 2 দিনে 1 চ্যাপ্টার শেষ করব। তাহলে 2 দিনে যদি আমি 1 চ্যাপ্টার শেষ করি, আমার টোটাল চ্যাপ্টার আছে 43টা, আমার সময় লাগবে 86 দিন, আমার হাতে সময় আছে 100 দিন, তাহলে 86 দিন বাদ দিলে আরো তোমার 14 দিন অতিরিক্ত থাকতেছে। তাহলে এভাবে যদি তুমি প্রিপারেশনটা নাও, এ প্লাস না পাওয়ার কোনো কারণ আমি দেখতেছি না। সুতরাং হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, নিজের মধ্যে হতাশা টেনশনও করবা না, হতাশাগ্রস্ত না, উপরে আল্লাহ আছে, তুমি পরিশ্রম করো, আমরা আছি দিক নির্দেশনা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ তুমি এ প্লাস পাবা। এখানে আরেকটা ব্যাপার আছে, তুমি যদি এভাবে যদি পড়ালেখাটা করো, তোমার কিন্তু আরেকটা ব্যাপার এখানে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি। কারণ তুমি অধ্যায়গুলোকে এমন ভাবে পড়বা, এমন ভাবে পড়বা, এমন ভাবে পড়বা, এখানে জবর জের পেশ যা আছে সব পড়ে ফেলতে হবে, তোমাকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ তোমার এই 100 দিনের মধ্যে তোমার এই 43টা চ্যাপ্টার শেষ করা কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ আমি জানি তোমরা পারবা, নিজের মধ্যে কনফিডেন্সটা রাখো, অবশ্যই 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 পারবা। কারণ এই জন্য আমি কনফিডেন্স নিয়ে কথাটা বলতেছি, কারণ এখানের মধ্যে ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু তোমরা আগে পড়ে ফেলছো, এখন শুধু তোমরা এটাকে রিভাইজ দিবা। তাহলে তুমি প্রশ্ন করতে, স্যার আগে আমি একদিনও পড়ি নাই, দরকার নাই একদিনও পড়া, কি হয়েছে না হয়েছে, 1 বছর চলে গেছে, অসুবিধা কোথায়? তোমার হাতে এখনো কয়দিন সময় আছে? 142 দিন সময় আছে। 142 দিনের মধ্যে আমার সিলেবাস শেষ হবে না কেন? অবশ্যই শেষ হবে, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, কনফিডেন্সটা রাখো, আত্মবিশ্বাস রাখো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, ইনশাআল্লাহ তুমি পারবা, ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা। এখানে আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে তোমার কিন্তু চ্যাপ্টার অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস কমালেও কিন্তু তোমার মানবন্টনটা কিন্তু কমায় নাই, অর্থাৎ মানবন্টনটা কিন্তু তোমার আগের মতোই থাকবে। অর্থাৎ আইসিটিতে আগে যেভাবে বোর্ড কোশ্চেন হইতো, এইভাবে এখনো সেই বোর্ড কোশ্চেন হবে। যেমন অ্যাকাউন্টিং এ আমাদের আগে যেমন 11টা প্রশ্ন হইতো, এখনো 11টা প্রশ্ন হবে। যেমন আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টে আমাদের অধ্যায় আছে কয়টা? অ্যাকাউন্টিং 2 3 4 8 9। এখানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের আছে জাবেদা, তারপরে আছে খতিয়ান, তারপরে আছে নকদান বই। এই বিষয়গুলো আমরা নবম দশম শ্রেণী থেকে পড়ে আসতেছি, তাহলে এগুলো না পারার কোনো কারণ নাই, এবং ফার্স্ট ইয়ারে কিন্তু এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। এরপরে তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে ব্যাংক সমন্বয় তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী। খুবই ছোট একটা অধ্যায়, একটু যদি মনোযোগ সহকারে করে তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী না পারার কোনো কথা নাই, কারণ এগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়ে ফেলছি। এরপরে চতুর্থ অধ্যায় রেয়ামিল। আমরা ধরে নিই যে রেয়ামিলটা হচ্ছে সবচেয়ে সহজ একটা অধ্যায়ের মধ্যে, রেয়ামিল হচ্ছে একটা, শুধু সম্পদ ব্যয় কোথায় বসে আর দায় আর আয় কোথায় বসে, এই বিষয়গুলো মনে রাখলে রেয়ামিল পারা যায়। কিছু খুঁটিনাটি বিষয় আছে, তাহলে রেয়ামিল না পারার কোনো কারণ নাই। ঠিক আছে, এরপরে আমাদের আর্থিক বিবরণী, এক মালিকানা প্রতিষ্ঠান আর্থিক বিবরণী, সেই তোমরা নবম দশম শ্রেণী থেকে করে আসতেছো, সেম, কোনো এখানে নতুন কিছু নাই, তাহলে এটাও ইনশাআল্লাহ পারার কথা। এরপরে নবম অধ্যায়টা হচ্ছে যে আমাদের অষ্টম অধ্যায় হচ্ছে যে দৃশ্যমান অদৃশ্যমান, এটা হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান, আর নবম অধ্যায় হচ্ছে যে আমাদের কি, নবম অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী। তাই এই অধ্যায়গুলো না পারার মনে তো কোনো কিছুই নাই। তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা পারবা, এখন থেকে একটু প্রিপারেশন নাও, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবা তোমরা। তাহলে এভাবে একটু, তাহলে তোমাকে প্রথমত আমি যে কথাগুলো বলছি, প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে, তোমার যে সময়টা আছে এই সময়টার মধ্যে এখন থেকে বসে যাও আজকে এই মুহূর্তে তোমার টার্গেট থাকবে, আমি এই মুহূর্তে থেকে আর 1 মিনিটের সময় নষ্ট করব না, যা নষ্ট হওয়ার হয়ে গেছে, কোভিডে যাক, অর্থাৎ করোনায় যাক, কোভিডে যাক, আমার গ্যাফলতি দেখ যে বা এটা হয়ে গেছে গা, এখন আর ওইটা নিয়ে আমি চিন্তা করব না, আমি চিন্তা করব আমার এখনো হাতে সময় আছে, আমি ডেইলি 2 দিনে 1 চ্যাপ্টার শেষ করব, তাহলে ইনশাআল্লাহ আমার সিলেবাসটা শেষ হয়ে আরো আমার কাছে 14 দিন অতিরিক্ত থাকবে, তাহলে আমি অবশ্যই ভালো রেজাল্ট করব। এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখো, আর যে কোনো সমস্যা, যে কোনো ইনফরমেশন, যে কোনো দরকারে আমার সাথে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি সাহায্য করার চেষ্টা করব। এরপরে হচ্ছে যে
আরেকটা বিষয় যেটা বলে রাখি সেটা হচ্ছে যে যেহেতু তোমার এখানের পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু সুতরাং ওইটাও মাথায় রাখতে হবে, তোমাকে ওইভাবে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। আর একটা হচ্ছে যে তোমার নৈবিত্তিক 30 নম্বরে কিন্তু নৈবিত্তিক আছে, নৈবিত্তিক, কারণ তোমাকে ভিতরে কোয়ালিটি এডুকেশন, তোমাকে নট কোয়ান্টিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন অর্জন করতে হবে। তোমাকে এমন শিক্ষা অর্জন করতে হবে যেটা তোমার কাজে লাগে। আজকে শিখে কালকে ভুলে যায়, এই পড়ালেখার কোনো দরকার নাই, কোনো মানে নাই, ঠিক আছে? কারণ বর্তমানে টিচারের অভাব নাই, বর্তমানে স্টুডেন্টের অভাব নাই। সুতরাং আমরা এমন ভাবে পড়ালেখা করব, আমাদের গন্তব্যস্থল থাকবে ভালো একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা রেজাল্ট, ঠিক আছে? এবং আমি যে লেখাটা পড়ালেখা, আমি যে শিক্ষাটা শিখতেছি, এটা যেন পরবর্তীতে কারো কাজে লাগে, এটা আমরা দেখব, ঠিক আছে? সুতরাং তুমি এমন ভাবে পড়ো যাতে করে ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি করতে পারো। আর আমি জানি এটা তোমাদের পক্ষে সম্ভব, ইনশাআল্লাহ তোমরা পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এই সংক্ষিপ্ত সিলেবাস আর সংক্ষিপ্ত সিলেবাস, কারো যদি সংক্ষিপ্ত সিলেবাস লাগে বা কি কি তোমরা বিভিন্ন ওয়েবসাইটে আছে বা এডুকেশন মিনিস্ট্রি যে ওয়েবসাইটটা আছে ওইখানে ঢুকবা, ওইখানে ঢুকে দেখবা শর্ট সিলেবাসটা তোমরা পেয়ে যাবা। এরপরে যদি কেউ না পাও আমার সাথে যোগাযোগ করবা, আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। তো আসো আমাদের দ্বিতীয় পার্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা কোম্পানির আর্থিক বিবরণীর অঙ্ক করতেছিলাম। তো আজকে আমরা কোম্পানির আর্থিক বিবরণীর আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 সালের এই অঙ্কটা আজকে আমরা সমাধান করব। এর আগে আমরা কোম্পানির আর্থিক বিবরণীর দুইটা ক্লাস করছিলাম। প্রথম ক্লাসে আমরা কোম্পানির আর্থিক বিবরণীর অর্থাৎ কনসেপ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আর আমাদের আজকে হচ্ছে যে আমাদের কোম্পানির এরপর একটা ক্লাস করছি, আজকে আমাদের এটা তৃতীয় ক্লাস। ওকে, শুরু করি আমরা। আর আমাদের কোম্পানির আর্থিক বিবরণীটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আছে। আর আমরা জানি আর্থিক বিবরণী থেকে দুইটা অঙ্ক আসে কম্পালসারি, সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আমরা শুরু করে দিই। তোমরা সবাই প্রশ্নটা নাও, আমি প্রশ্নটা একটু পড়তেছি। দেখো, এখানে বলা আছে তাসমিয়া কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন ছিল 4 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যে 4000 শেয়ারে বিভক্ত। তাসমিয়া কোম্পানি লিমিটেড 4 লক্ষ মূলধনের পরিমাণ আছে 4 লক্ষ টাকা এবং প্রতিটি 100 টাকা মূল্যে 4000 শেয়ারে বিভক্ত। এটা হচ্ছে অনুমোদিত মূল্য, অনুমোদিত শেয়ার, এবং প্রতি শেয়ারের দাম কত টাকা? 100 টাকা। এরপরে তাসমিয়া লিমিটেডের 2015 সালের 31শে ডিসেম্বর তারিখের একটা রেয়া মিল দেওয়া আছে। দেখো, যেখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে 90,000 টাকা, কলকোজা আছে, বেতনের পাশে 10 মাস বলা আছে। তাহলে আমরা জানি 10 মাস বলা আছে মানে এখানে 2 মাসের বেতন কি আছে? বাকি আছে। কিভাবে বের করব? যে টাকাটা দেওয়া আছে ওইটাকে 10 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব। বিমা সালামি আছে, চালানি কারবারের প্রেরিত পণ্য আছে। এরপরে প্রাপ্য হিসাব, পরিচালকের সম্মানী, সাধারণ খরচাবলী। এরপরে আছে ভাড়া, বিজ্ঞাপন খরচ, ব্যাংক জমা, ক্রয় বিক্রয় ফেরত, আসবাবপত্র, মজুরি এবং আমদানি শুল্ক। এই মজুরি এবং আমদানি শুল্ক এই দুইটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, কারণ এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। ক্রেডিট পাশে আছে দেখো শেয়ার মূলধন। তো উপরে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। এখন শেয়ার মূলধন যেটা রেয়া মিলের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত এবং কি আদায়কৃত মূলধন। ওকে, এটা আছে 3 লক্ষ টাকা। এরপরে অদাবিকৃত লভ্যাংশ আছে। অদাবিকৃত আমরা বলছিলাম অদাবিকৃত লভ্যাংশটা যদি প্রশ্নে কিছুই বলা না থাকে সেটা প্রতিষ্ঠানের জন্য চলতি দেয়। প্রতি হিসাব আছে, কমিশন প্রাপ্তি আছে, 10% ঋণপত্র আছে। ঋণপত্রের পাশে একটা তারিখ আছে 1/7/2015, তার মানে আমরা ঋণপত্রের উপরে 6 মাসের সুদ ধরব। সংরক্ষিত আয় যেটা রেয়া মিলে দেওয়া থাকে সেটা জানি প্রারম্ভিক সংরক্ষিত আয়। বিক্রয় আছে, ক্রয় ফেরত আছে, এটা হচ্ছে যে আমাদের রেয়া মিল। কিছু সমন্বয় দেওয়া আছে। দেখো, সমাপনী মজুত পণ্য 80,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, উহার বাজার মূল্য ছিল 1 লক্ষ টাকা। আমরা জানি হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের যে টাকাটা কম সেই টাকাটা হিসাবভুক্ত করতে হয়। এরপরে চালানি কারবারের প্রেরিত সকল পণ্য 5% কমিশন প্রদান সাপেক্ষে 4000 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে চালানি কারবারের প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে, কমিশনটা দেওয়া আছে, এটার কাজ করব আমরা। কলকোজা এবং যন্ত্রপাতির উপরে 10% অবচয় ধরতে বলছে। নিট লাভের 5000 টাকা কর্মচারীদের কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে, নতুন একটা তহবিল। আমরা জানি নতুন তহবিলটা সংরক্ষিত আয় থেকে বাদ দিতে হয় আর একটা চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে লিখতে হয়। এরপরে অদাবিকৃত লভ্যাংশ সম্পূর্ণভাবে অবলোকন করতে হবে। তো আমরা জানি অদাবিকৃত লভ্যাংশটা যেহেতু দায় ছিল, আর এই অদাবিকৃত লভ্যাংশটা যদি অবলোকন করতে হবে সেটা হয়ে যাবে প্রতিষ্ঠানের জন্য আয়। এরপরে শেয়ার মূলধনে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, তাহলে প্রস্তাবিত লভ্যাংশ। এটা ছিল প্রশ্ন। এখন প্রথম রিকোয়ারমেন্টটা কি বলছে? তাসমিয়া কোম্পানি লিমিটেডের সালারি কারবারের প্রেরিত মূল্যের মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে।
অর্থাৎ তাসমিয়া লিমিটেডের সালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা বা ক্ষতির পরিমাণটা বের করতে বলছে। তাহলে আমরা বের করি তাসমিয়া, ক নাম্বার প্রশ্ন, ক নাম্বার, তাসমিয়া কোম্পানি লিমিটেড এর সালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয়। ওকে, তাহলে একটা কলম করে করি আমরা। বিবরণ টাকা। তো এখানে আমরা প্রথমে সালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্যটা লিখে ফেলবো। সালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য। এই সালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে 4000 টাকা। এখান থেকে আমরা বাদ কমিশনটা বাদ দেব। এখন প্রশ্নে দেখো সকল পণ্য 5% কমিশন সাপেক্ষে কি করে বিক্রয় করে, তাহলে কমিশন 4000 টাকার 5% মানে 200 টাকা, তাহলে আর আছে 3800 টাকা। এটা হচ্ছে প্রতিনিধির নিকট প্রাপ্য, প্রতিনিধির নিকট প্রাপ্য 3800। এরপরে এটার ক্রয় মূল্য দেওয়া আছে, দেখো বাদ সালানি কারবারের ক্রয় মূল্য। সালানি কারবারে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য। এই সালানি কারবারে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে, রেয়া মিলে আছে এটা 3000 টাকা। তাহলে দেখো আমাদের কমিশন বাদ দেওয়ার পরে অবশিষ্ট বিক্রয় মূল্য বা প্রতিনিধির নিকট পাবো আমরা 3800 টাকা। এটা আমাদের ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা, তাহলে 800 টাকা হচ্ছে এখানে কি লাভ। সুতরাং সালানি কারবারের লাভ, সালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা 800 টাকা। শেষ, আশা করি বোঝা গেছে। এখানে একটা বিষয় দেখো, সেটা হচ্ছে এই সালানি কারবারের বিক্রয় মূল্যটা আর কোথাও লেখার দরকার নাই, কমিশনটাও কোথাও লিখবা না। এই যে 3800 টাকা এটা প্রতিনিধির নিকট প্রাপ্য, এই টাকাটা আরেকবার লিখবা তুমি চলতি সম্পত্তির পাশে। কোথায় লিখবা? এটা আরেকবার তুমি চলতি সম্পত্তির পাশে লিখবা। এরপরে সালানি কারবারের ক্রয় মূল্য, এটা আর কোথাও লেখার দরকার নাই। আর এই 800 টাকা যেটা, এটা হচ্ছে যে আমাদের সালানি কারবারের প্রেরিত পণ্যের মুনাফা। এটা হচ্ছে যে অপরিচালনায়, না পরোক্ষ পরিচালনায়, পরোক্ষ পরিচালন আয়, পরোক্ষ পরিচালনায়। তাহলে দেখো সালানি এটা আমাদের চলতি সম্পত্তির পাশে লিখবো। এই প্রতিনিধির নিকট প্রাপ্য 3800 টাকা, আর এই 800 টাকাটা আমরা অপরোক্ষ পরিচালনা আয়ের দিকে লিখবো। আর বাকি তথ্যগুলো আর কোথাও লেখার দরকার নেই। ক্লিয়ার? তাহলে প্রথমে বিক্রয় মূল্য, এখান থেকে কমিশন বাদ দিবে, যে টাকাটা পাবো এখান থেকে ক্রয় মূল্য বাদ দিলে, যদি প্রতিনিধির নিকট প্রাপ্যটা যদি বড় হয়, ক্রয় মূল্য ছোট হলে লাভ হলে, আর এটা যদি ছোট হয়, এটা যদি বেশি বড় হতো, তাহলে এখানে কি হতো? লাভ হতো। ক্লিয়ার? ওকে, এরপর আসো খ নাম্বার। খ নাম্বার বলছে মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণটা নির্ণয় করতে বলছে। মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করব আমরা। মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ, তাহলে কলাম করে ফেলবো, কলামটা করে ফেলবো আগের মতোই। তাহলে উপরে প্রতিষ্ঠানটার নাম লিখবো তাসমিয়া কোম্পানি লিমিটেড। আয় বিবরণী আংশিক, যেহেতু আমরা আংশিক করতেছি, তারিখটা লিখবো 31শে ডিসেম্বর 2015 সালের
31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ওকে, বিবরণ টাকা টাকা টাকা। এখানে দেখো, তাহলে আমরা জানি এখানে প্রথমে বিক্রয় লিখতে হয়, তাহলে লিখবা বিক্রয়, বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত আছে, তাহলে বিক্রয়টা সেকেন্ড কলামে লিখো 2,75,000 টাকা। এরপরে প্রশ্নে দেখো বিক্রয় ফেরত আছে, বাদ বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই বিক্রয় ফেরত আছে, দেখো বিক্রয় ফেরত আছে 10,000 টাকা, বিক্রয় ফেরত 10,000 টাকা বিয়োগ করলে আর বিক্রয়ের সাথে আর কোনো কাজ নেই, আউটার কলামে নিয়ে যাও 2,65,000 টাকা। এটা হচ্ছে নেট বিক্রয়। এটা কি নেট বিক্রয়। এখান থেকে আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেব, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এটা বাদ দেব। এই বিক্রিত পণ্যের ব্যয় বের করার নিয়মটা আমরা জানি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। আবার প্রারম্ভিক মজুত পণ্য, তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্যটা লিখব, প্রারম্ভিক মজুত পণ্য, মজুত পণ্য। এই প্রারম্ভিক মজুত পণ্য আছে দেখো 90,000 টাকা, সেকেন্ড কলামে লিখব। এরপরে ক্রয়, ক্রয়ের সাথে যেহেতু সমন্বয় আছে, ক্রয়টা প্রথম কলামে লিখো, ক্রয় আছে 1,50,000 টাকা। ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিতে হবে, বিয়োগ ক্রয় ফেরত, ক্রয় ফেরত, এই ক্রয় ফেরত আছে দেখো, ক্রয় ফেরত আছে 5,000 টাকা, তাহলে বিয়োগ করলে আর আছে 1,45,000 টাকা। নিট ক্রয় চলে আসলো, এটা কি নিট ক্রয়। এর সাথে এখন আমরা প্রত্যক্ষ খরচগুলো লিখবো। প্রত্যক্ষ খরচের ভিতরে মজুরি আছে, মজুরি দেখো মজুরির সাথে কোনো সমন্বয় নাই, তাহলে সেকেন্ড কলামে লিখে ফেলো মজুরি আছে 20,000 টাকা, 20,000 টাকা। আরেকটা প্রত্যক্ষ খরচ আছে, সেটা হচ্ছে আমদানি শুল্ক, আমদানি শুল্ক দেখো, এই আমদানি শুল্ক দেওয়া আছে 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে যোগ করো তিনোটা, এই চারোটা যোগ করো, চারোটা যোগ করে কত টাকা আসে লিখো। চারোটা যোগ করলে হচ্ছে চারোটা যোগ করলে হচ্ছে কত, 2,65,000 টাকা, তাহলে 2,65,000 টাকা। এখান থেকে বিয়োগ সমাপনী মজুত পণ্য বাদ দিবা, সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্য আছে নিচে রেখো। দুইটা টাকা ছিল, আমরা বলছিলাম রক্ষণশীলতা নীতি অনুযায়ী যেটা কম সেটা বাদ দেব, 80,000 টাকা, তাহলে 80,000 বিয়োগ করো, বিয়োগ করলে আর থাকতেছে 1,85,000 টাকা, 1,85,000 টাকা। তাহলে এরপরে আসো, তাহলে নিট বিক্রয় আছে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করো, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় এখানে 2,65,000 টাকা, এখানে 1,85,000 টাকা, তাহলে বিয়োগ করলে আর আছে 80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে মোট লাভ, মোট লাভ। ঠিক আছে, আমরা মোট লাভটা বের করে ফেললাম, আশা করি বুঝা গেছে। তাহলে আমরা প্রথমে মোট লাভটা বের করার নিয়মটা হচ্ছে নেট বিক্রয়, নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট লাভটা পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, ডান। এরপরে আসো গ নাম্বার রিকোয়ারমেন্ট বলছে দেখো সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্তটা দেওয়া আছে, তার মানে সংরক্ষিত আয় বিবরণী আমাদের আর করতে হবে না। সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত দেওয়া আছে, এটা ধরে আমাদেরকে একটা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। ওকে, তাহলে আগের মতোই কলাম করি। আমাদের নেট লাভও বের করতে হবে না। কেন নেট লাভও বের করতে হবে না? কারণ সংরক্ষিত আয় যেহেতু সমাপনী উদ্বৃত্ত দেওয়া আছে, এই সংরক্ষিত আয় সমাপনী উদ্বৃত্তের মধ্যে, সংরক্ষিত আয় সমাপনী উদ্বৃত্তের মধ্যে কি দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই যে নেট লাভটাও দেওয়া আছে। ঠিক আছে, ওকে। যদি এখানে যদি সংরক্ষিত আয় সমাপনী উদ্বৃত্ত বলা না থাকতো, যদি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের কথা বলা থাকতো, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে নেট লাভটা বের করতে হবে, এরপরে সমাপনীটা সংরক্ষিত আয়টাও বের করতে হবে। ঠিক আছে, ওকে। যেহেতু দেওয়া আছে আমাদের দরকার নাই, তাহলে উপরে প্রতিষ্ঠানটার নাম লিখে ফেলো তাসমিয়া কোম্পানি লিমিটেড। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী
এরপরে 31শে ডিসেম্বর 2015 এই তারিখের জন্য। ওকে, কলামটা করো। ওকে, প্রথমে আমরা শুরু করব বিবরণ আগের মতো লিখে ফেলো। বিবরণ টাকা টাকা টাকা। ওকে, তাহলে এখানে প্রথমে আমরা সম্পদগুলো লিখব। সম্পদ সমূহ। তো আমরা জানি কোম্পানির আর্থিক বিবরণীর নিয়ম অনুযায়ী 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী সম্পদের মধ্যে প্রথমে স্থায়ী সম্পদ লিখতে হবে। স্থায়ী সম্পদ। তাহলে দেখো স্থায়ী সম্পদের মধ্যে কি আছে? কলকজা আছে। কলকজা কলকবজা আছে। এই কলকবজা আছে দেখো 90,000 টাকা। এই কলকবজার উপরে কিন্তু অবচয়যুক্ত বলছে 10%। তাহলে 90,000 টাকা 10% মাইনাস অবচয় সঞ্চিতি তাহলে 90,000 টাকা 10% 9,000 টাকা। আগে যদি দেওয়া থাকতো আগেরটার সাথে যোগ করে আমরা যোগ করে একসাথে বাদ দিতাম, তাহলে আর আছে 81,000 টাকা। এরপরে দেখো স্থায়ী সম্পত্তির মধ্যে আছে আসবাবপত্র আছে। আসবাবপত্র আছে দেখো। আসবাবপত্র আছে, এটার কোনো অবচয় নাই, তাহলে আউটার কলামে লিখে ফেলো 1,80,000 টাকা। ওকে, তাহলে আমাদের স্থায়ী সম্পদ শেষ। স্থায়ী সম্পত্তিটা আর কিছু নাই, তাহলে স্থায়ী সম্পদগুলো যোগ করো, যোগ করে আউটার কলামে নিয়ে যাও। তাহলে 1,80,000 যোগ 1,80,000 যোগ 80,000, তাহলে 1,61,000 টাকা হচ্ছে মোট স্থায়ী সম্পদ। ওকে, স্থায়ী সম্পদ, সরি 1 লক্ষ না, 2,61,000, সরি 2,61,000। এরপরে স্থায়ী সম্পত্তির পরে আমরা জানি এই স্থায়ী সম্পত্তির পরে আমাদেরকে লিখতে হবে চলতি সম্পদগুলা। চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ লিখো। চলতি সম্পদ দেখো, চলতি সম্পদের মধ্যে আমরা প্রথমে ব্যাংক জমা বা হাতে নগদ থাকলে সেটা প্রথমে লিখে ফেলবো। ব্যাংক জমা আছে, এখানে ব্যাংক জমা আছে দেখো। ব্যাংক জমা আছে 72,400 টাকা, তাহলে 72,400 লিখে ফেললাম। এরপরে প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাব দেখো, প্রাপ্য হিসাব দেওয়া আছে 1,40,000 টাকা, লিখে ফেললাম। এরপরে আছে সমাপনী মজুদ পণ্য আছে। সমাপনী মজুদ পণ্য আছে 80,000 টাকা। এরপরে সমন্বয় থেকে একটা তথ্য আসছে, ওই যে আমরা চালানি কারবারে প্রতিনিধির নিকট প্রাপ্য একটা বের করছি, ওটাও চলতি সম্পদ লিখে ফেলো। প্রতিনিধির নিকট প্রাপ্য এই প্রতিনিধির নিকট প্রাপ্য আমরা পাইছি 3,800 টাকা পাইছিলাম আমরা। এখন যোগ করো, আউটার কলামে নাও। আউটার কলামে তাহলে সবগুলো যোগ করো। 72,400, 1,40,000, 80,000, 3,800 যোগ করলে 2,96,200। 2,96,200। এখন আমাদের এখানে আর কোনো সম্পদ নাই। এখন সম্পদগুলো যোগ করে দাও। এখানে 2,61,000 টাকা, নিচে আছে 2,96,200 টাকা, টোটাল হচ্ছে 5,57,200 টাকা। 5,57,200 টাকা মোট সম্পদ আমরা পেয়ে গেলাম। এরপরে এটা ক্লোজ করে দেব। এরপর হচ্ছে যে দায় ও মালিকানা, শেয়ার মূলধন ও দায় ও মালিকানা সত্ত্ব। তো এই দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে আমরা জানি প্রথমে শেয়ার মূলধনটা লিখতে হয়। শেয়ার মূলধনের মধ্যে প্রথমে অনুমোদিত মূলধন আছে, লিখে ফেলো। অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 100 টাকা করে 4,000 শেয়ার দেওয়া আছে। 4,000 শেয়ার, তাহলে টোটাল টাকা হচ্ছে 4 লক্ষ। এখানে লিখবা
লিখে সাথে সাথে এটাকে ক্লোজ করে দিবা। এরপরে ইস্যুকৃত, বিলিখিত ও পরিশোধিত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত ও পরিশোধিত মূলধন, এটা দেওয়া আছে প্রতি শেয়ার 100 টাকা করে, প্রতি শেয়ার 100 টাকা করে 3000 শেয়ার, তাহলে এটা হচ্ছে 3 লক্ষ টাকা। এটা ক্লোজ করব না। আর এখানে পরিশোধিত মূলধন আর আদায়কৃত মূলধন কিন্তু একইটা। ওকে, শেয়ার মূলধনের কাজ শেষ। এরপরে আমরা লিখব সঞ্চিতি উদ্বৃত্তগুলা লিখব হেডিং, এরপরে সঞ্চিতি উদ্বৃত্ত। এখন দেখো এই সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে প্রথমে একটাই আছে আমাদের এখানে, অর্থাৎ সাধারণ সঞ্চিতি নাই, সমাপনী সংরক্ষিত আয়টা লিখে ফেলবো আমরা। সমাপনী সংরক্ষিত আয়, এটা প্রশ্নে দেওয়া আছে। দেখো এটা দেওয়া আছে সমাপনী 35,400 টাকা, সরাসরি আউটার কলামে লিখে ফেলো। এরপরে দীর্ঘমেয়াদী দায় আছে এখানে, দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ঋণ আছে 10% ঋণপত্র আছে, এটাও লিখে ফেলবো সরাসরি আউটার কলামে। এই 10% ঋণপত্র আছে 80,000 টাকা, লিখে ফেললাম। এরপরে আমরা হেডিং দেব চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এটার মধ্যে দেখো, এটার মধ্যে প্রথমে প্রদেয় হিসাবটা লিখে ফেলো, প্রদেয় হিসাব। এই প্রদেয় হিসাব টোটাল 98,800 টাকা আছে, 98,800। ওকে, এরপরে আছে দেখো, এরপরে অদাবিকৃত লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ। এই অদাবিকৃত লভ্যাংশ আছে 20,000 টাকা। এখন এখানে প্রশ্নে বলছে অদাবিকৃত লভ্যাংশের সম্পূর্ণ অবলোকন করতে বলছে, মাইনাস অবলোকন, মানে এটা আরেকবার কোথায় চলে গেছে, আরেকবার আয়ের দিকে চলে গেছে 20,000 টাকা, তাহলে এটার আর কোনো টাকা নাই। এরপরে আসো, এরপরে আছে ঋণপত্রের সুদ বের করতে হবে, তাহলে ঋণপত্রের সুদ, ঋণপত্রের বকেয়া সুদ। এই ঋণপত্রের বকেয়া সুদ বের করতে হবে আমাদেরকে, তাহলে 80,000 টাকা 10%, 8,000 টাকা, 7 মাসের মানে 6 মাসের মানে 4,000 টাকা হবে, 4,000 টাকা। ওকে, এরপরে আছে কর্মচারীদের একটা কল্যাণ তহবিল করতে বলছে, কর্মচারীদের কল্যাণ তহবিল বলে প্রশ্নে বলা আছে, এটা করতে বলছে 5,000 টাকা, 5,000 টাকা। এরপরে প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, এই প্রস্তাবিত লভ্যাংশের কথা প্রশ্নে বলা আছে। দেখো প্রস্তাবিত বলছে যে এখানে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে, তাহলে এখানে দেখো এই যে শেয়ার মূলধন আছে তোমার 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার উপরে 10% মানে হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা। ওকে, আর বকেয়া বেতনটা লিখতে হবে, কারণ বেতন 2 মাসের বকেয়া ছিল, তাহলে বকেয়া বেতন চলতি, বকেয়া বেতন এটা চলতি দায়, এই বকেয়া বেতন হচ্ছে তাহলে 4,000 টাকা হবে, 4,000 টাকা। এটা 4,000 টাকা কিভাবে হলো, এখানে বেতন 20,000 টাকা আছে, 20,000 টাকাকে 10 দ্বারা ভাগ করলে 2,000 টাকা, 2 মাসের মানে 2 দুগুণে 4,000 টাকা। ওকে, আর কিছু নাই, এখন যোগ করো, যোগ করে আউটার কলামে নাও। টোটাল চলতি দায় হচ্ছে যে তাহলে 1,41,800, তাহলে সবগুলো যোগ করে দাও, সবগুলা যোগ করে দিলে 5,57,000, 5,57,200 শেষ। তাহলে আমাদের দুই পাশ মিলে গেছে, এখানে 5,57,200, এখানে 5,57,200। তাহলে এভাবে দেখো, একটু যদি তুমি বুঝে বুঝে যদি অঙ্কগুলা যদি করতে পারো, অঙ্কগুলা কিন্তু এত কঠিন না। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব, চিন্তা করার কোনো কারণ নাই।
যে সময়টা আছে আমরা যা কয়দিন অর্থাৎ কিছু দিনের মধ্যে হয়তো ইনশাআল্লাহ কলেজে অফলাইনে ক্লাস শুরু হবে। কলেজে অফলাইনে ক্লাস শুরু করলে ওইখানে তো আছে, অনলাইনে আমাদের যা কয়টা ক্লাস আমাদের আছে, যদি অফলাইনে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত অবশ্যই তোমাদের অনলাইনে ক্লাস হবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের শর্ট সিলেবাসে যে তথ্যগুলো আছে এগুলা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তোমরা আজকে প্রথমে যে কথাটা বলতেছি ওই কথাটা বলে আবার শেষ করতেছি। তোমার টার্গেট থাকবে আজকে থেকে আমি ডেইলি আমি 8 ঘন্টা পড়ালেখা করব, একটা দিন আমি আর সময় নষ্ট করব না, আমাকে প্লাস পেতে হবে। এই টার্গেটটা নিয়ে আগাও, এই টার্গেটটা তোমার মনের মধ্যে লালন করো, তারপরে তোমার এমটা ঠিক করো এবং ওই অনুযায়ী কাজ করো। তুমি শুধু স্বপ্ন দেখলে হবে না, অর্থাৎ আমরা বলি যে স্বপ্নটা আমরা ঘুমের মধ্যে দেখি, কিন্তু এই স্বপ্ন ঘুমের মধ্যে দেখলে হবে না। তোমার স্বপ্ন হচ্ছে প্লাস পাওয়া, তোমার স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে ভর্তি হওয়া। এই স্বপ্নটা তোমাকে দিনের বেলায় দেখতে হবে। এই স্বপ্নটা হচ্ছে যে ওইটাই যেটা তোমাকে ঘুমাতে দেবে না, সেটাই হচ্ছে তোমার জন্য স্বপ্ন। তোমার স্বপ্ন হচ্ছে যে এখন থেকে আমি রেগুলার 8 ঘন্টা পড়ালেখা করব, এটাই তোমার স্বপ্ন। তোমার স্বপ্ন হচ্ছে যে আমাকে জিপিএ 5 পেতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে হবে, এটাই হচ্ছে যে তোমার স্বপ্ন। ঠিক আছে, ওকে, দোয়া করি তোমার স্বপ্নটা ইনশাআল্লাহ পূরণ হবে। তোমাদের কাজ হচ্ছে ওই অনুযায়ী তোমরা একটু নিজের প্রতি একটু সময় দাও, নিজের প্রতি নিজের জন্য সময়টা নিজের জন্য দিবা, নিজের জন্য নিজে সময় দিচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি এই অনুযায়ী কাজ করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে সুস্থ থাকতে হবে। ঠিক আছে, এখন থেকে দুনিয়ার সবকিছু বাদ, সব টেনশন বাদ, সবকিছুই বাদ, তোমাকে এখন নিজে সুস্থ থাকবা, একটু ভালো করে পড়ালেখা করো, ইনশাআল্লাহ তুমি সাকসেস হবে। ওকে, আজকের মতো শেষ করতেছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।